বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের নির্ধারিত রুটিন অনুযায়ী আমি আবার চলে আসলাম তোমাদের সাথে। তোমরা দ্রুত জয়েন হয়ে নাও। আজকের ক্লাসটা আমাদের বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মোস্ট ভেরি ইম্পর্টেন্ট বিষয়। তো আজকের বিষয়গুলা অনেক স্টুডেন্টরা বুঝে শুনে ভুল করে, আমি দেখিয়ে দিব যাতে তোমরা এই কমন ভুলগুলা পরীক্ষার খাতায় যেন আর কোনো দিন না করো। তা চলো আর দেরি না করে আমরা চলে যাই নির্ধারিত আলোচনায়। আজকের আমার বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং লেকচার 3। আলোচ্য বিষয় বাট্টা সংক্রান্ত, মূলধন ও উত্তোলন সংক্রান্ত জাবেদা। পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নে এই সংক্রান্ত জাবেদা 100% আসবেই। আর আমাদের স্টুডেন্টরা বিশেষ করে এই জাবেদাগুলো অনেক ভুল করে। তো আজকে আমার লাইভ ক্লাসগুলো যারা ভালো করে মেধা মনন দিয়ে দেখবা, তারা ইনশাল্লাহ এই জাবেদাগুলো আর ভুল করবা না। তো চলো শুরু করি। তোমাদের পূর্বের ক্লাসে সূত্র শিখাইছিলাম একটা, কি সূত্র? ঘটনা থেকে কিভাবে লেনদেন চেনা যায় সেই লেনদেন গুলাকে জাবেদা করার একটা সূত্র দিছিলাম। আমি জানি না সেই সূত্রটা আসলে তোমরা মুখস্থ বা আয়ত্ত করতে পারছো কিনা। মুখস্থর কিছু নাই, একেবারে সিম্পল একটা বিষয়। তো যাই হোক, দেখো বাট্টা সংক্রান্ত সব ডিটেইলস আজকে আমরা আলোচনা করব আজকের লেকচার ইনশাআল্লাহ। তো তারপর তোমাদের কোনো কোশ্চেন থাকলে করবা, আমি আজকে কোশ্চেন গুলোরও উত্তর দিয়ে দিব সাথে সাথেই। তো দেখো বাট্টা সংক্রান্ত জাবেদা আমি দেখো লিখে রাখছি যাতে সময় তোমাদের বেশি নষ্ট না হয়। 1 নাম্বার দেখো, মোট 5000 টাকা ক্রয় করা হলো এবং বাট্টা পাওয়া গেল 2000 টাকা। তুমি 5000 টাকার পণ্য ক্রয় করছো এবং বাট্টা পাইছো কত টাকা? 200 টাকা। তাহলে দোকানদারকে তুমি দিছো কত টাকা? 4800 টাকা। কয় টাকা কম দিছো? 200 টাকা কম দিছো। দেখো এটা আমি লিখে রাখছি, এটা কি বাট্টা? ক্রয় বাট্টা। এখন তোমরা এইভাবে আরেকটা উদাহরণ জানতে পারবে না, বিক্রয় বাট্টা কিভাবে? আবার মোট 5000 টাকার পণ্য বিক্রয় করা হলো এবং বাট্টা পাওয়া গেল 200 টাকা, একই রকম। আচ্ছা, এই জন্য আমি একটা লিখছি, আরেকটা যাতে তোমরা সহজে বুঝো এই কারণে আমি কি লিখি নাই। পরেও দেখো 3 নাম্বার লিখছি, 4 নাম্বার উদাহরণ লিখি নাই। আচ্ছা দেখি, তাহলে তোমরা সচরাচর কিন্তু ক্রয় করতে যাও মার্কেটে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও যে লেখাগুলো ঠিক বুঝতে পারতেছো কিনা বা কিভাবে আসে, কি আসার বিষয় একটু দেখো তো কমেন্টস করে। বুঝতেছি না আমাদের দুইটা ক্লাসে কি হয়েছে, ঠিকভাবে ভিডিওগুলো আসতেছে না, সমস্যা কি আসলে? সমস্যা কারণটা কি? তোমরা বুঝতেছো? এগুলো একটু কমেন্টস করে তো তোমাদের ওখানে বোঝা যায় কিনা লেখাগুলো। মাঝে মাঝে তো ঠিক আছে দেখতেছি। যারা লাইনে আছো কমেন্টস করে জানাও একটু। তো যাই হোক কন্টিনিউ করি যেভাবে আসো। আচ্ছা দেখো
মনোযোগ দিয়ে খেয়াল করো। মোট 5,000 টাকা ক্রয় করা হলো এবং বাট্টা পাওয়া গেল কত 200 টাকা। এটার নাম কি বাট্টা? ক্রয় বাট্টা। এটা আমরা সচরাচর তুমি আমি আমরা সবাই কি করি? তুমি আমি আমরা সবাই এই কাজটা করি। কি কি? মেয়েরা বিশেষ করে কি সাজগোজের জিনিসগুলো কিনে, আর ছেলেরা শার্ট, টি শার্ট, প্যান্ট এগুলা কিনতে যাও না? যাওয়ার ফলে কি করে দোকানদাররা বলে ভাই 5,000 টাকা, তুমি বলো না ভাই 200 টাকা কম দেন। এইটাই হচ্ছে মূলত আজকের সেই উদাহরণ যে মোট তুমি 5,000 টাকার পণ্য ক্রয় করলা, দোকানদার তোমাকে কি করলো 200 টাকা ছাড় দিল। এটার নাম কি বাট্টা? ক্রয় বাট্টা। আমরা যেটা ভুল সচরাচর দেখি ছেলে মেয়েদের সেটা হচ্ছে এখানে কি করে জাবেদা করে ফেলে। সুতরাং আমি বারবার বলছি কখনোই ক্রয় বাট্টা অর্থাৎ নগদ যে বাট্টাটা তুমি ছাড় পাও, ক্রয় বাট্টা হোক সেটা বিক্রয় বাট্টা হোক, সেটা কি হবে না? হিসাবে যাবে না। তাহলে বুঝতে পারছো মোট 5,000 টাকার পণ্য ক্রয় করছো, বাট্টা পাইছো 200 টাকা। এটা ক্রয় বাট্টা, এটা কি আমাদের জাবেদায় হিসাবভুক্ত হবে না। নগদ যে ছাড়টা পাও সেটা হচ্ছে কি কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা বা নগদ ছাড় এটা কখনোই হিসাবভুক্ত হয় না, জাবেদায় হিসাবভুক্ত হয় না। তাহলে 1 নাম্বার যে বাট্টাটা আমরা পাইছি সেটা কি বাট্টা? ক্রয় বাট্টা। এই ক্রয় বাট্টা হিসাবে আসবে না। সেম অনুরূপ ভাবে এরকম যত জাবেদার এন্ট্রি আছে এই ক্রয় বাট্টা হিসাবভুক্ত হবে না নগদ এন্ট্রি থাকলে। 2 নম্বরে আমরা আলোচনা করে দেখো এরকম একটা উদাহরণ জানো। মোট ধরো 10,000 টাকা বিক্রয় করা হলো, বিক্রয় করা হলো এবং বাট্টা বা ছাড় পাওয়া গেল 300 টাকা। ধরো 300 টাকা, এটার নাম কি? বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা। খেয়াল করো উপরেরটা সেম, 2 নম্বর উদাহরণটা উপরেরটা হচ্ছে ক্রয়, নিচেরটা হচ্ছে বিক্রয়। তাহলে এই ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত নগদ সংক্রান্ত তুমি কিনতে গেলে বা তুমি কোনো কারো কাছে বিক্রি করলে যে নগদ ছাড়টা দাও অথবা নগদ ছাড়টা পাও সেটা আমরা কোথায় লিপিবদ্ধ করব না? জার্নাল বা জাবেদায় আমরা সেটা লিপিবদ্ধ কখনোই করব না। তাহলে আজকে আমার ক্লাস থেকে এই লাইভ ক্লাস থেকে তোমরা শিখে নাও। এটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে। অনেক ভালো স্টুডেন্ট দেখেছি, অনেক ভালো, তারাও কি করে এটা লিপিবদ্ধ করে দেয়। এই 60 টাকা বাটার টাকা এখানকার 300 টাকা লিপিবদ্ধ করে একদম অঙ্ক কাটা। সুতরাং আজকে শিখলা কি? শিখলা কখনোই নগদ যে বাট্টাগুলো হয় তুমি যদি কোনো প্রোডাক্ট কিনতে যাও সেইটা কি হবে না? কোনো ছাড় পাইলে হিসাবভুক্ত হবে না। আবার ঠিক অনুরূপ তোমার দোকান আছে, তুমি যদি কারো নিকট বিক্রি করো, বিক্রি করলে যে নগদ ছাড়টা তুমি তোমার কাস্টমারকে দাও সেটা কি হবে না? লিপিবদ্ধ হিসাবের বইতে হবে না। তাহলে বলতে পারো স্যার তাহলে কোনটা লিপিবদ্ধ হবে? আজকে আমরা দ্বিতীয় ধাপে সেটা নিয়ে আলোচনা করব যে কোন বিষয়গুলো, তাহলে বাট্টার কোন বিষয়গুলো লিপিবদ্ধ হবে। আসো দেখে নেই। তাহলে আজকের ক্লাসের প্রথম ধাপের আলোচনা ছিল কি? নগদ বাট্টা। সেটা কি হয়? তুমি ক্রয় বাট্টা হোক অথবা বিক্রয় বাট্টা হোক, নগদ ক্রয় করলে ছাড় পাও অথবা বিক্রয় করলে ছাড় দাও। নগদ ক্রয় করলে বাট্টা পাও অথবা নগদ বিক্রি করলে বাট্টা দাও। যেটাই হোক একটাও কি কোথায় আসবে না? জাবেদার বইতে হিসাবভুক্ত হয়ে আসবে না। মনে থাকবে? ওকে, এরপর আমরা চলে যাই। তাহলে কোনগুলো হিসাবভুক্ত হবে? আসো দেখো উদাহরণ নাম্বার 3। জনাব আলামিনের অর্থাৎ আমার 10,000 টাকা পাওনার পরিবর্তে 9,800 টাকা পরিশোধ করা হলো এবং ছাড় পাওয়া গেল 200 টাকা। খেয়াল করো একটু ভালো করে যদি চিন্তা ভাবনা করো, জাবেদা হিসাব বিজ্ঞান তো বললাম যে গত ক্লাসে আমি বলেছি যে এখন করোনার সময় তোমরা সবাই ঘরে বন্দী,
সুতরাং খেলা করবা কি নিয়ে? হিসাব বিজ্ঞান নিয়ে। তাহলে একটু টেকনিক খাটাইলে তুমি মজার ছলে খেলতে পারবা হিসাব বিজ্ঞান নিয়ে এবং অনেক আনন্দ পাবা। আবার কি ঝুড়িভর্তি ফল নিয়ে চলে আসবা। ঝুড়িভর্তি ফল মানে কি? পরীক্ষায় ভালো রেজাল্ট করে এ ক্লাস পাবা ইনশাআল্লাহ। দেখো জনাব আলামিনের 10,000 টাকা পাওনার পরিবর্তে 9,800 টাকা পরিশোধ করা হলো এবং স্যার পাওয়া গেল 200 টাকা। একেবারে জ্বলন্ত উদাহরণ শিখো। আমি কি করছি? তোমাদের হিসাবে, তোমাদের যে কোনো একজনের হিসাবে, ধরো রিয়াজের হিসাবে রিয়াজের কাছে আমি কত টাকা পাই? 10,000 টাকা পাই। রিয়াজ রে বললাম, রিয়াজ তুমি টাকাটা দাও, এখন তো করোনার সময়, এখন ঝামেলা অনেক, সুতরাং সব পরিস্থিতি খারাপ, তোমার কাছে 10,000 টাকা পাই, তুমি কি করো? 9,800 টাকা আমারে দাও, 200 টাকা ছাড় দিয়ে দাও। তাহলে রিয়াজ চিন্তা করলো যে স্যার তো খারাপ বলে না, আমি 200 টাকা তো কম দিয়ে পারবো। তাইলে এই যে রিয়াজের কাছে আমি টাকা পাই, রিয়াজের যে টাকাটা পাই সেই টাকা কি করছে? ও 200 টাকা কম দিতে পারবে। পরিশোধ করছে কত টাকা? অর্থাৎ ওর কাছে 60 টাকা পাবে, সেই টাকা থেকে 200 টাকা কম পরিশোধ করছে। এইটা রিয়াজের প্রাপ্ত বার্তা। আমাকে দিতে হইতো কত? 10,000, কিন্তু সে দিছে কত? 9,800। তাহলে ওর যেই দেওয়ার কথা ছিল 10,000, কিন্তু ও ছাড় পাইছে কত? 200 টাকা। সুতরাং এই 200 টাকার নাম হচ্ছে রিয়াজের হিসাবে, বা রিয়াজ যদি কোনো কারবার হয় সেই কারবারের হিসাবে প্রাপ্ত বার্তা। এটা হচ্ছে কি? ওর লাভ। বুঝাইতে পারছি? এটা হচ্ছে কি? রিয়াজের লাভ। তাইলে ও কি করছে? ও প্রদেয় করছে, অর্থাৎ ওর কাছে যে পাওনাদার ছিল, পাওনাদার কি? আলামিন স্যার। আলামিন স্যার 10,000 টাকা পাবে, ও প্রদান করছে কত? 9,800 টাকা। তাহলে এই 9,800 টাকাও কম প্রদান করছে, অর্থাৎ 200 টাকা কম প্রদান করছে। তাহলে দেখো, তাহলে এখানে এই শুধু বার্তা নিয়ে আলোচনা করব। দেখো তাহলে বার্তা হচ্ছে কত টাকা? রিয়াজের বইতে, বা রিয়াজ একজন ব্যবসায়ী, ব্যবসায়ীর বইতে হিসাব করবা। আমাদের এই টাকা নিয়ে মাথা ব্যথা নাই। আজকের আলোচনার বিষয় ছিল বার্তা সংক্রান্ত। তাহলে আমরা এখানে মূল এন্ট্রি গুলাকে, যে টাকা পাই সেটা আগেই লিপিবদ্ধ হয়ে গেছে, এটা কাটবো না। রিয়াজ যে ছাড় পাইছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো 200 টাকা ছাড় পাইছে, কি আসলো? সূত্র নাম্বার 1 কি আসলো? নগদ টাকা পাই কি? কম পাইছে, কম দিতে হয়েছে। তাহলে কি আসলো? এখানে ওর লাভ হচ্ছে কি? প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা হিসাবে কি কি হিসাবে আসলো? প্রাপ্ত বার্তা হিসাবে আসলো। তাহলে প্রাপ্ত বার্তা কি? ওর আয়। তাহলে আয় যদি বৃদ্ধি পায়, আমরা জানি আয় বৃদ্ধি পাইলে কি হয়? মনে আছে? ক্রেডিট হয়। আর এর ফলে কি হয়েছে? এই যে 2,200 টাকাও যে কম দিল, তাহলে এখানে কোথা থেকে কমছে? পাওনাদার থেকে কমে গেছে না? তাহলে কি প্রদেয় হিসাব কি? ডেবিট, ঠিক না? মানে প্রদেয় হিসাবটা কমে গেছে, ও 200 টাকা বেঁচে গেছে। যদি 10,000 টাকায় দিত তাহলে কিন্তু এখানে প্রদেয় হিসাব ক্রেডিট করতাম। তাহলে কি প্রদেয় হিসাব? দেখো এই যে আমি যে 10,000 টাকা পাই, দেখো মূল জাবেদাটা আবার একটু দেখো। এই 10,000 টাকা পাওয়ার ক্ষেত্রে তখন জাবেদা কি ছিল দেখো, খেয়াল করো। তাহলে আরো এই বার্তা সংক্রান্ত জাবেদাটা অনেক বেশি ইজিলি বুঝবা। যখন আমি 10,000 টাকা পাই, তখন রিয়াজের হিসাবে কি ছিল? স্যার পাওনাদার। তাহলে প্রদেয় হিসাব ছিল কি? প্রদেয় হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট। আর আর কি হিসাবে? এই যে এর কাছে যে পায়, প্রদেয় হিসাব দিতে হইব, টাকা দিতে হবে না? যখন আলামিন স্যারের টাকা পাওনার পরিবর্তে 9,800 টাকা পরিশোধ করতে হতো, তখন দেখো প্রদেয় হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে প্রদেয় হিসাব এখন 200 টাকা কম দেওয়ার ফলে 200 টাকা এখানে ছিল কত? প্রদেয় হিসাব 10,000 টাকা ওর দিতে হবে, কিন্তু এখন কয় টাকা কমে গেছে? 200 টাকা কমে গেছে। তাহলে এই ক্রেডিটের থেকে কমাইতে হলে ডেবিট করতে হবে। তাহলে প্রদেয় হিসাব 200 টাকা। আর কি? আয়। এটা রিয়াজের 200 টাকা আয় হয়েছে, আর মাঠ থেকে ঠিকই 10,000 টাকা আনছে, ওই করছে কি? পকেটে 200 টাকা রেখে দিছে। এটা দিয়ে কি করবে? ওই শার্ট কিনবে, টি শার্ট কিনে কলেজে আসবে, আয়সা বলবে যে আমার টাকা দিয়ে শার্ট কিনছে, আসলে টাকা তো স্যারের টাকা। যাই হোক, তাহলে বুঝতে পারছো উদাহরণ?
অনুরূপ ভাবে আমরা যদি পরের উদাহরণটা নিই, তাহলে সকল প্রকার অর্থাৎ দেনাদার এবং পাওনাদারের ক্ষেত্রে যে ছাড়টা পাওয়া যায় বা দেওয়া হয় সেই ছাড়টা কি হচ্ছে হিসাবভুক্ত হবে। আর তুমি নগদ যেই ছাড়টা ক্রয় বা বিক্রয় করার ফলে পাও সেটা কোথায় হবে না, লিপিবদ্ধ হবে না, মনে থাকবে। তাহলে দেনাদার আর পাওনাদারের ক্ষেত্রে যে ছাড়টা পাওয়া যায় শুধুমাত্র আমরা সেই ছাড় বা সেই বার্তাটাই হিসাবভুক্ত করব। তাহলে প্রথম উদাহরণ কি হয়েছিল, প্রাপ্ত বার্তা, তাই না? তাহলে এটা হিসাব হচ্ছে কি আয় বাড়ছে ক্রেডিট, কি হিসাবে আয় বাড়ছিল, আয় বাড়ছে কি হিসাবে, প্রাপ্ত বার্তা, তাই না? তাহলে জাবেদা এন্ট্রি হবে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট আর পুরোদয় হিসাব ডেবিট। ওকে, উপরে লিখবা এটা আর প্রাপ্ত বার্তা লিখবা নিচে। ঠিক আছে, 2 নম্বরে দেখো, জনাব রফিক দেখো আগেরটা কি 1000 টাকা পাওনার, এবার হলো জনাব রফিক, ওই একই উদাহরণ নেই, তাহলে সহজে বুঝবা। 10,000 টাকা দেনার পরিবর্তে তাহলে এখানে কি আলাম ইনসারের এত টাকা পাওনার, আর এটা জনাব রফিক 10,000 টাকা কি দেনার পরিবর্তে কি হয়েছে, দেনার পরিবর্তে পাইছে কত, জনাব রফিকের 10,000 টাকা দেনার পরিবর্তে ধরো 9,800 টাকা পাওয়া গেল এবং ছাড় দেওয়া হলো 200 টাকা। ভালো করে খেয়াল করো, আগেরটা কি আলাম ইনসারের পাওনার পরিবর্তে, এবার জনাব রফিকের 10,000 টাকা দেনার পরিবর্তে 9,800 টাকা সে পাইছে এবং ছাড় দেওয়া হলো কত টাকা, উনি ছাড় দিছে কত, 200 টাকা। এটা জাস্ট আবার এটা উল্টা, অর্থাৎ এটা হচ্ছে প্রাপ্ত বার্তা, এবার হচ্ছে তুমি প্রতিষ্ঠান, এবার হচ্ছে তোমার কি দিতে হবে টাকা, প্রদত্ত বার্তা। আগেরটা ছিল কি প্রাপ্ত বার্তা, তোমার লাভ। এবার দেখো তুমি কি হয়েছে, ঘটনাটা কি ঘটছে, এত টাকা পাওয়া গেল, তাহলে পাওয়ার কথা ছিল 10,000 টাকা, কিন্তু পাইছো কত, 9,800 টাকা, কম পাইছো কত, 200 টাকা। এই 200 টাকার জন্য আমরা কি করব, জাবেদা করব। তাহলে এই 200 টাকা কি হয়েছে দেখো, তোমার কাছ থেকে চলে গেছে, আর আগেরটা তোমার ছিল লাভ ছিল, আর এটা হচ্ছে তোমার কি খরচ। তাহলে খরচ হচ্ছে কি, প্রদত্ত বার্তা যদি খরচ হয় তাহলে প্রদত্ত বার্তা কি হবে, ডেবিট হবে। আমরা জানি সকল প্রকার অর্থাৎ সি বৃদ্ধি পাইলে কি হয়, ডেবিট হয়। তাহলে এই যে বার্তা তুমি যে ছাড় দিছো এটা তোমার পাওয়ার কথা ছিল কিন্তু তুমি পাও নাই, এটা হচ্ছে তাহলে কি প্রদত্ত বার্তা ডেবিট। আর কি প্রদত্ত বার্তা যদি ডেবিট হয় তাহলে তোমার কি পাওয়ার কথা ছিল কত টাকা, 10,000 টাকা, প্রদত্ত বার্তা ডেবিট 200 টাকা। আর কি হবে দেখো, তোমার প্রাপ্ত যে কয় টাকা পাওয়ার কথা তুমি পাও না, তাহলে সেটার নাম কি দেনাদার অথবা প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কমে গেছে না, তোমার পাওয়ার কথা ছিল কত টাকা, 10,000 টাকা, কিন্তু তুমি পাইছো কত, 9,800 টাকা, তাহলে প্রাপ্য হিসাব কমে গেছে। এজন্য প্রাপ্য হিসাব কি সম্পদ, সম্পদ যদি কমে যায় তাহলে কি হয়, বাড়লে যদি ডেবিট হয় কমলে ক্রেডিট হবে, আমরা জানি। তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট 200 টাকা। আমার মনে হয় এরকম দেখো বার্তা সংক্রান্ত যত দফাগুলো আছে, একটা হবে প্রাপ্ত আর একটা হচ্ছে প্রদত্ত বার্তা। অর্থাৎ যখন দেনাদারের অপোজিটে বার্তা হবে সেই বার্তাটা হচ্ছে কি প্রদত্ত, সম্পদের বিপরীতে। আর যখন পাওনাদারের অপোজিটে বার্তা হবে সেটা হচ্ছে কি প্রাপ্ত। পাওনাদারের অপোজিটে যে বার্তাটা হবে সেটা আমাদের লাভ বা হিসাব রক্ষককারীর বা প্রতিষ্ঠানের লাভ। আর
দেনাদারের ক্ষেত্রে অর্থাৎ তুমি মানুষের কাছে যখন প্রতিষ্ঠান টাকা পাবে তখন যদি প্রতিষ্ঠান কম পায় সেটা হচ্ছে কি তার, তাহলে দেনাদারের ক্ষেত্রে যে বারটা হয় সেই বারটা হচ্ছে কি, সেই বারটা কি প্রদত্ত বারটা, এটা হচ্ছে ক্ষতি বা খরচ। আর পাওনাদারের বিপরীতে বা প্রদত্ত হিসাব বা প্রদয় হিসাবের বিপরীতে যে ছাড়টা বা যে বার্তাটা পাওয়া যায় সেটা হচ্ছে লাভ। সুতরাং তাহলে আমরা বুঝতে পারছি কয় ধরনের লেনদেনকে বা বার্তাকে আমরা জাবেদাভুক্ত করব, দুই ধরনের। একটা হচ্ছে দেনাদারের ক্ষেত্রে অথবা কি প্রাপ্য হিসাবের ক্ষেত্রে, সেটা আমরা হিসাবভুক্ত করব। আরেকটা হচ্ছে কি পাওনাদার অথবা প্রদয় হিসাবের ক্ষেত্রে যেই বার্তাটা হবে সেই দুইটা বার্তাই আমরা হিসাবভুক্ত করব। ক্লিয়ার? আর আমরা কোনটা করব না, ক্রয় করে যে নগদ ছাড়টা পাই, বিক্রয় করে যে নগদ ছাড়টা দেই সেটা আমরা হিসাবভুক্ত করব না। আমি আজকের ক্লাসটা অবশ্যই যারা দেখতেছো আশা করি অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। বার্তা সংক্রান্ত আর কোনো দফায় তোমাদের সমস্যা থাকার কথা না। এইবার আসো আমাদের পরীক্ষায় অন্য ধরনের একটা বার্তা সংক্রান্ত বিষয় আসে, আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। দেখো মুছে দিলাম। দেখো এই বার্তা সংক্রান্ত জাবেদাটা কয়েকদিন আগে প্রশ্ন করছিল আমাদের সেকেন্ড ইয়ারের ছাত্রী জান্নাত আক্তার মেবি। তো খুব ইম্পর্টেন্ট একটা জাবেদা, তোমরাও দেখে নাও। যেমন ধরো এখানে দুইটা দিয়ে বুঝাইতে হবে। এক তারিখে ধরো রফিকের নিকট, রফিকের নিকট বাকিতে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় ধরো 10,000 টাকা। খেয়াল করবা ভালো করে, এরপরে বার্তাটা লেখা থাকবে যে 10 তারিখে। দেখো এটা কিন্তু 1 তারিখ, ধরো যে কোনো 1 তারিখ, জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের ইচ্ছা, আমি ফর এক্সাম্পল দিতেছি। তাহলে এখন দেখো বাকিতে বিক্রয় করছি, এখন এই দ্বিতীয় 10 তারিখে শর্ত দেওয়া আছে এইভাবে লেখা থাকে N10 শর্তে, এভাবে অনেক সময় লেখা থাকে দেখবা শর্তে N10 টু এভাবে 2% অথবা ধরো 5% দাও, তোমাদের ইচ্ছা, এই বইতে যেভাবে থাকে সেইভাবে নিবা। 5% শর্তে রফিকের নিকট, রফিককে পরিশোধ করা হলো, এই এন্ট্রিটা দেখো অনেক সময় থাকে, এখানে কমা দিয়া থাকতে পারে অথবা অবলিক দিয়া থাকতে পারে। হ্যাঁ এই যে আমি দেখো বুঝাইছি অবলিক দিয়া, আবার কমা দিয়া থাকতে পারে, 8 কমা তারপরে সে 10 কমা 5 এইভাবে যেভাবে থাকে তোমরা বুঝে নিবা। এখন এটার মানে হচ্ছে লেনদেন করছে, দেখো রফিকের নিকট বাকিতে পণ্য বিক্রয় করছে কত টাকা, 10,000 টাকা। ঠিক আছে, তাহলে 10,000 টাকা যদি বিক্রি করছে, এখন রফিক কি করলো, রফিক পরিশোধ করে দিল, এর শর্তে রফিক টাকা পরিশোধ করে দিল। তাহলে পরিশোধ করে দিছে, এটার মানিটা হচ্ছে দেখো 10 তারিখের মধ্যে, 1 তারিখে বিক্রয় করছে কিন্তু 10 তারিখের মধ্যে যদি পরিশোধ করে দেয় তাহলে এই যে 10,000 এর উপরে 5% ছাড় পাবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এটা আমরা অনেকেই বুঝি না, ঠিক আছে, এরপর এড়ায় যাই, না বুঝার ফলে আমরা এটা কি করি, এড়িয়ে চলি। তো দেখো বিষয়টা হচ্ছে এখানে 10 দেওয়া মানে 10 তারিখের মধ্যে যদি এই টাকা পরিশোধ করে দেয়, রফিক যার কাছ থেকে প্রোডাক্ট কিনছে পরিশোধ করে দিলে কি হবে, ও ছাড় পাবে কত টাকা, 5% ছাড় পাবে। তাহলে দেখো 5% ছাড় পাইলে দেখো হিসাব করো, এখানে হিসাব আবার মিলাইতে হবে। দেখো আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে এখানে যখন ধরো
উনি পরিশোধ করে দিবে, তখন ওনার হিসাবে কি হবে, ব্যবসায়িক হিসাবে দেখো টাকা পাইতো কত, 10,000 টাকা। তাহলে এখন সে টাকা পাইবো কত, ধরো উদাহরণ তোমরা যে কোনো একটা 5% আমি ধরে নিলাম, ধরো 200 টাকা বা 100 টাকা, এটা তোমরা ক্যালকুলেটর করে নিবা, ঠিক আছে? তাহলে ধরলাম 200 টাকা, এটা সঠিক কিনা জানি না, এমনিতে লিখে নিলাম, তোমরা ক্যালকুলেটর করে নিবা। 200 বা 500 যাই হোক, এক্সাম্পল ধরো 500 টাকা। তাহলে দেখো এই 500 টাকার জন্য তোমার কি হবে, আলাদা একটা জাবেদা হবে। এখানে কি রকম জাবেদা হবে দেখো, বিক্রয় যখন করছে তখন জাবেদা কি ছিল, রফিকের নিকট যখন বিক্রয় করছি তখন কিন্তু জাবেদা ছিল এইভাবে, দেখো রফিক অথবা দেনাদার, দেনাদার অথবা প্রাপ্য, এই তিনটার যে কোনো একটা হিসাব কি ছিল, ডেবিট, ঠিক না? আর বিক্রয় হিসাব লিখছিলাম ক্রেডিট, তাই না? এখন দেখো, এখন দেখো এখানে এইভাবে তো হওয়ার কথা ছিল, 1 তারিখ হওয়ার কথা ছিল এইভাবে 10,000, ক্রেডিট 10,000। এখন 10 তারিখের জাবেদাটা দেখো, 10 তারিখে কিন্তু জাবেদা হবে এই টাকা পাইছে কত, ধরো উদাহরণ ভাগটা তোমরা বের করে নিবা, ওই যে 10 দিনের বের করে নিবা, 10 তারিখে দিয়ে দিচ্ছে, তাহলে 10 তারিখে দিলে দেখো, তাহলে নগদ টাকা পাবে, নগদ, নগদান হিসাব কত, এই প্রাপ্য হিসাবের পরিবর্তে কি সে টাকা নগদ পেয়ে গেছে, তাহলে নগদ পেয়ে গেলে নগদান হিসাব ডেবিট, কয় টাকা পাইছে, ধরো উদাহরণ 9,500 টাকা পাইছে। আর কি হয়েছে, আর কি হয়েছে, ছাড় পাইছে না, ছাড় দিছে না উনি, এটার নাম কি, প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা কত, 500 টাকা। আর নগদ টাকা পাইছে, তাহলে উনি কি 9,500 প্রতিষ্ঠান, আর বা ছাড় দিছে কত, 500, এই যে এই শর্তে এটার কারণে 500 টাকা ছাড় দিছে। আর কি হয়ে গেছে এখানে, এখন আর দেনাদার নাই, আছে? তাহলে দেনাদার না থাকলে, দেনাদার যখন টাকা পাইতো তখন ডেবিট করছে, এখন দেনাদার প্রাপ্য অথবা রফিক কি করবা, ডেবিটের জায়গায় ক্রেডিট করে দিবা। তাহলে প্রাপ্য হিসাব, এখন প্রাপ্য হিসাবে টাকা বুঝা পাইছো কত, দেখো টাকা পাইছো 9,000, কিন্তু প্রাপ্য হিসাবে কাটছো 10,000, এটা আমাদের স্টুডেন্টরা অনেকেই ভুল করে। তোমার মনে রাখবা, তুমি যেই টাকাটা পাও ছাড় দিলে ঠিক সেই টাকাটা এই বইয়ের থেকে কাটা দিতে হবে। এক্সাম্পল, তুমি যদি কোনো দোকানের কাছ থেকে ধরো 500 টাকার বাজার করলা, টুকিটাকি বাজার মনিহারি কিনলাম, কিনার পর যখন টাকাটা দিলা, বললা যে ভাই আপনি 10 টাকা কম রাখেন, উনি বললো ওকে ঠিক আছে কম রাখবো, কিন্তু তোমার খাতায় লেখা আছে 500 টাকা, তুমি দিলা কত, 10 টাকা কম, 490 টাকা, সে কি 10 টাকা আবার হিসাবে লেখা রাখবো, নাকি তোমার হিসাবটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিব। এজন্য প্রাপ্য হিসাব কত টাকা ক্লোজ করবা, 10,000 টাকায় ক্লোজ করবা। কিভাবে করবা সেটা দেখায় দিছো, যে নগদ টাকা পাইছো 9,500, আর তুমি ছাড় দিছো কত টাকা, 500, যেটাই হয় তোমরা ক্যালকুলেটর করে নিবা। আর প্রাপ্য হিসাব কত, ওই যে 10,000 টাকা কি করতা পাইতা, সেটা 10,000 টাকা তুমি এখন ক্লোজ করে দিবা। কিভাবে, এই দুইটা হিসাব পাবো, 10,000 টাকা ক্লোজ করে দিবা, বুঝছো? আচ্ছা, না বুঝলে তোমরা কমেন্টস করবা, আমি কমেন্টস এর উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। দেখো তোমাদের জন্য পাখাটা বন্ধ করে ঘামায় যাচ্ছি, তারপর তোমরা যদি না বুঝো, মনোযোগ তোমাদের না থাকে, যাই হোক আমাদের এমপি কলেজ তো, তোমাদের ভয় নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা এই ধান্দায় আছো, তাই না? সুতরাং পড়াশোনা না করলে, আমি তো মাঝে মাঝে ক্লাসে অনেক গল্প বলি, দেখো হ্যাঁ, কোনো পড়াশোনায় মনোযোগ নাই, আসি কই খেলাধুলায় বা অন্য কোনো জায়গায়, অন্য কোনো ওয়েতে। অনেক সময় বলি যে তোমরা পাক পাখালি এখন শিকার করার দরকার নাই, শিকার পরে করো ইনশাআল্লাহ, দেখবা কত সুন্দর সুন্দর পাখি দেখবা। আলামিন স্যারের কথা অনেক তিতা, তারপর তিতা হইলেও কিন্তু তিতা কথাটা যদি তুমি গলাৎকরণ করতে পারো, আশা করি অনেক কিছু অনেক ভালো কিছুই পারবা ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের বার্তা সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি, আমার যথাসাধ্য চেষ্টা করেছি শর্টকাটে উপস্থাপন করার, সুন্দরভাবে বলেছিলাম খেলার ছলে, সেই খেলার ছলে উপস্থাপন করতে পারছি বলে আমার বিশ্বাস।
যাই হোক, এখন দেখো মূলধন আর উত্তোলন সংক্রান্ত বিষয়ে দুইটা উদাহরণ দিয়ে আজকের ক্লাসের সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। তো দেখো মূলধন, খেয়াল করো, আমরা অনেক সময় কোনটা মূলধন বা কোনটা কি সেটা জানি না। ব্যবসা এবং তোমার প্রতিষ্ঠান এবং মালিককে আলাদা সত্তা হিসাবে যদি ধরো, তাহলে আমার লিখতে হবে না, আমার কথা বললেই তুমি বুঝে যাবা মূলধন কি। মালিকের কাছ থেকে তোমার ব্যবসা বা প্রতিষ্ঠানের, মালিক এবং ব্যবসা আলাদা সত্তা, আমি বলেছি মালিকের থেকে কোনো কিছু আসলে, টাকা আসুক সম্পদ আসুক, সেটাই মূলধন। মালিকের কাছ থেকে যদি তোমার ব্যবসায় কোনো কিছু আসে সেটাই মূলধন। উদাহরণ হিসেবে বলা যায়, দেখো জনাব রহিম ব্যবসা শুরু করছে 50,000 টাকা দিয়ে, তার স্ত্রীর গহনা বিক্রয় করে। তার স্ত্রী, তার হলো সেটা ব্যক্তিগত ব্যাপার, সেই গহনা বিক্রয় করে কোথায় দিচ্ছে? ব্যবসায়। তাহলে এই 50,000 টাকা মূলধন। আবার ব্যবসা শুরু করলে মূলধন। আবার তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের টাকা শর্ট পড়ে গেছে, সে আবার কি করছে? জমি বিক্রি করে টাকা নিয়ে আসছে প্রতিষ্ঠানে, বা টাকা দিচ্ছে, যারা প্রতিষ্ঠান চালায় তাদের কাছে টাকা দিচ্ছে বা অর্পণ করছে, সেই টাকা মূলধন। তাহলে মালিকের পক্ষ থেকে ব্যবসায় বা প্রতিষ্ঠানে কোনো কিছু আসলে, সেটা সম্পদ হোক, যদি মালিক কোনো কম্পিউটার দেয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, সেটাও তার সম্পদ। উদাহরণস্বরূপ, যদি হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজ ব্যবসা প্রতিষ্ঠান হয়, তাহলে এমপি এই সাহেব বা আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম এমপি যত কয়েকটা কম্পিউটার দিয়ে দিয়েছে আমাদের এই প্রতিষ্ঠানে, সেই সব কম্পিউটার গুলাই আমাদের প্রতিষ্ঠানের মূলধন। বুঝাইতে পারছি? আচ্ছা দেখো, তাহলে মালিক যাহা প্রতিষ্ঠানে দিবে বা মালিকের পক্ষ থেকে প্রতিষ্ঠান অথবা ব্যবসায় যাহাই আসবে, সেগুলো মূলধন। ঠিক আছে? তাহলে মূলধন বুঝে গেছি। উত্তোলনে আসো। উত্তোলনের ক্ষেত্রে এই সেম কথা, জাস্ট উল্টা। কিরকম উল্টা? ব্যবসায়ের নিকট থেকে বা ব্যবসায়ের কাছ থেকে মালিক যদি কিছু নিয়ে যায় বা মালিকের কিছু দেওয়া হয়, সেটা সম্পদ, কম্পিউটার হোক, যাই হোক, নগদ টাকা হোক, সেটাও আবার কি? উত্তোলন। বোঝা গেছে? তাহলে উত্তোলন এবং মূলধন বিষয়টা হচ্ছে মালিক এবং ব্যবসার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ ব্যবসায় মালিক যা সরবরাহ করবে বা দিবে বা কি করবে, বুঝিয়ে দিবে প্রতিষ্ঠানের নির্ধারিত কর্মচারী অথবা ব্যবস্থাপককে, সেইগুলা সবই মূলধন। আর মালিক যা নিয়ে নিবে সেইগুলো হচ্ছে উত্তোলন। আশা করি তোমাদের মূলধন আর উত্তোলন সংক্রান্ত বিষয়ে আমি না লিখে দিলেও আমার কথা শুনে কোন স্টুডেন্ট না পারার কথা না। আমি কি বলেছিলাম আগে? অল্প জ্ঞান আছে যার, হিসাব বিজ্ঞান সে অবশ্যই পারবে। অর্থাৎ স্বল্প জ্ঞান আছে যার, হিসাব বিজ্ঞান সহজেই হবে তার। সুতরাং বেশি জ্ঞানের দরকার নেই। তুমি যদি তোমার চিন্তা চেতনা দ্বারা একটু ভাবো, তাহলে দেখবে হিসাব বিজ্ঞান ক্লাস অনেক সহজ। ক্লাস না, পুরো বইটাই তোমার নিজের দখলে আসা পড়বে। তো যাই হোক, আশা করি তোমরা ভালো আছো, সবাই ভালো আছো। তো যে যেখানে আছো নিরাপদে থাকবা, ঘর থেকে বের না হয় ভালো। আমি গত লেকচারে বলেছিলাম তোমরা এখন মাঠে খেলিও না। আমি তোমাদের 3টা উপদেশ দিয়ে আজকে ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। একটা ভালো স্টুডেন্ট বা ভালো ছাত্র হওয়ার কয়েক 3টা মোটামুটি বৈশিষ্ট্য থাকলে সে ভালো হতে পারবে ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে, প্রথম ফার্স্ট আমি আলামিন স্যার যেটা দেখি, নিয়ম অনুবর্তিতা। তোমার মধ্যে ফার্স্ট নিয়ম অনুবর্তিতা থাকতে হবে, শৃঙ্খলাবদ্ধতা থাকতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার উদাহরণ। তুমি আজকে 6 ঘন্টা পড়ছো, কালকে ঘুমায় রইছো, কোনো খবর নাই, তোমার মধ্যে নিয়ম অনুবর্তিতার ঘাটতি আছে, তাহলে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবা না। আমি ম্যাক্সিমাম ক্লাসে নিয়ম অনুবর্তিতা আর কথা বলি, যে আমার কথাগুলো শুনছে সে অবশ্যই সাকসেস হয়েছে অথবা হবে ইনশাআল্লাহ। তো তোমরা সবাই যে যেখানে আমার এই লেকচারটা শুনতে পাবা, এই লাইভ ক্লাসটা শুনতে পাও বা দেখতে পাও বা পরবর্তীতে দেখবা, তোমাদের কাছে আমি 3টা উপদেশ দিয়ে আমি আজকে লেকচার শেষ করব। 1 নাম্বার হচ্ছে, তুমি যেমন স্টুডেন্টই হোক, এখান থেকে এমনিতে আল্লাহ গোল্ড দিয়ে দেয় নাই, তোমার ঘর্ষণের ফলে গোল্ড হবা। সুতরাং কেউ 2 বার পরে পারে, তুমি 10 বার পরে পড়বা। তাহলে নিয়ম অনুবর্তিতা যদি তুমি ঠিক রাখো, দৈনন্দিন অবস্থান যদি ঠিক রাখো, রুটিন মেইনটেইন করো,
আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি তোমরা সাকসেসফুল হতে পারবে। তাহলে গেল 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে যে যেই ধর্মেরই আছো। প্রথম ফার্স্ট 1 নাম্বার নিয়ম অনুবর্তিতা, 2 নাম্বার হচ্ছে আমরা যে যেই ধর্মের অনুসারী আছি সেই ধর্মটা পালন করার আপ্রাণ চেষ্টা করতে হবে। নাম্বার 2। 3 নাম্বার হচ্ছে বাবা মা এবং শিক্ষকদের যথেষ্ট পরিমাণ সম্মান করতে হবে। বাবা মা এবং শিক্ষকদের যথেষ্ট পরিমাণ সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের কথা শুনতে হবে। তাহলে আমার এই 3টা উপদেশ যে কোনো স্টুডেন্ট যদি তোমরা শুনে থাকো বা মন স্থির করো যে আলামিন স্যারের এই কথা থেকে আমরা শিক্ষা নিলাম এবং সে অনুযায়ী যদি চেষ্টা করতে থাকো, ইনশাআল্লাহ তোমরা সফল কাম হবে। তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।